ছবির শেষ আধ ঘন্টা দেখার পর আপনি ট্রমাটাইজড হয়ে থাকবেন, কথা দিলাম। যদি আপনি শুরু থেকে ছবিটাকে দেখেন মন দিয়ে, তো ছবির ক্লাইম্যাক্স হয়ে যাওয়ার পর আপনি চট করে সিট ছেড়ে উঠে দাঁড়াতে পারবেন না। চ্যালেঞ্জ দিয়ে বললাম। হ্যাঁ, এইটা ঘটেছিল পদ্মাবতের ক্লাইম্যাক্সের পরেও। এটা আমার সাথে হয়েছে। পদ্মাবতের ক্লাইম্যাক্সের পরেও আমি সিট ছেড়ে উঠে দাঁড়াতে পারিনি এবং ৩ দিন আমি ট্রমাটাইজ ছিলাম যে ক্লাইম্যাক্স কী হলো। তো এই ছাওয়ার ক্ষেত্রেও সেম ফিলিংস, সেম অনুভূতি আমি অনুভব করছি যে কী ক্লাইম্যাক্স হলো। এবং সবচেয়ে বড় কথা যে যখন শত্রুপক্ষের দিক থেকে এরকম একটি ডায়লগ আসে, যখন সাম্ভাজি মারা যাচ্ছে তখন আওরঙ্গজেবের মেয়ে বলছে যে ও তো মরে গেল, সাম্ভা সাম্ভা তো নিজের মৃত্যুর আনন্দ উৎসব উদযাপন করতে করতে সে মারা গেল, কিন্তু ওর মৃত্যুর জন্য শোক পালন করার জন্য আমাদেরকে ছেড়ে গেল। এবং সেটা ঘটেছে, বারবার ঘটেছে, এবং সেটা ছাওয়াতে দেখানো হয়েছে। দুর্ধর্ষ, অসাধারণ, এক্সিলেন্ট। অবশ্যই ভিকি কৌশলের ছবি এটা, কিন্তু ভিকি কৌশলের পাশাপাশি আরও দুজন ব্যক্তি যাদের নাম না করে পারা যায় না অ্যাজ এ অভিনেতা, সেটা অক্ষয় খান্না এবং বিনীত কুমার। দুর্ধর্ষভাবে ফাটিয়ে দিয়েছে দুজনে। এবং অক্ষয় খান্না তো এই মুহূর্তে যদি আওরঙ্গজেব নিজে বেঁচে থাকতেন তাহলে অক্ষয় খান্নাকে দেখে তিনিও কনফিউজড হয়ে যেতেন যে আমি এরকম। অক্ষয় খান্না ভারতবর্ষে আজ পর্যন্ত আওরঙ্গজেবের চরিত্র বা আলাউদ্দিন খিলজির চরিত্র তো আমরা রণবীর সিংকে দেখেছিলাম। সমস্ত এই যে নৃশংস সুলতানদের যে চরিত্র বা তাদের যে পাগলামি বা তাদের যে গোরামি বা তাদের যে হিংস্রতা, এগুলো সমস্ত কিছুকে ছাপিয়ে গেছে অক্ষয় খান্নার ওই শান্ত চোখ দুটো, যারা চোখে অভিনয় করেছে। এমন একটা ছবি যে ছবিতে অনেক ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে। অক্ষয় খান্না এবং ভিকি কৌশল কখনো তারা অন ফ্লোর দুজনে একে অপরের সাথে কথা বলেনি, কারণ অনুভূতিটা নষ্ট হয়ে যাবে। এইটা হচ্ছে ডিরেক্টরের নির্দেশ। অবশ্যই লক্ষ্মণ উটেকর প্রথমবার এপিক সাগা নিয়ে এলো, প্রথমবার হিস্টোরিক্যাল এপিক নিয়ে এলো সে। কারণ এর আগে আমরা লক্ষ্মণ উটেকরকে দেখেছি খুব হালকা ফুলকা সিনেমাতে। সে লুকাছুপির মতন সিনেমা দিয়েছিল, সে মিমির মতন ছবি দিয়েছে, যদিও মিমি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার এবং মিমিতে একটা বিরাট বড় মেসেজ আমরা পেয়েছিলাম ভারতবর্ষের বুকে। তো সেই লক্ষ্মণ উটেকর এবার একটা এপিক সাগা নিয়ে এলো। এবং অবশ্যই দীনেশ বিজয়ের ম্যাডকের উত্থান নিয়ে আমি একটা আলাদা কাহিনী বলবো, যে ম্যাডক কিভাবে উঠে এলো আস্তে 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 আস্তে। ম্যাডকের কাছ থেকে এই ধরনের ছবি আমরা আশা করি না, কিন্তু ম্যাডক যা করছে, গত মাসে দিল স্কাই ফোর্স, এবার দিচ্ছে ছাওয়া, এরপর আবার ভিকি কৌশলকে নিয়ে পরশুরাম আসছে হয়তো নেক্সট ইয়ার। যে ম্যাডক গত বছর আমাদের দিয়েছে স্ত্রী 2। তো এটা যেন ম্যাডকের সময় চলছে, এটা যেন ম্যাডকের সময় চলছে, দীনেশ বিজয়নের সময় চলছে। তার 20 বছরের সাধনা, তার 20 বছরের ঘাত প্রতিঘাত, তার 20 বছরের লড়াই এইবার যেন রিফ্লেক্ট করছে মার্কেটে এবং বলিউডে, যেখানে বড় বড় প্রোডাকশন হাউসগুলো মুখ থুবড়ে পড়ছে বড় বড় স্টারদের নিয়ে। সেখানে দীনেশ বিজয়ন ম্যাডক ফিল্ম একটার পর একটা ব্রেক থ্রু দিয়েই চলেছে, একটার পর একটা হিট ব্লকবাস্টার দিয়ে চলেছে। তো ছাওয়া সেই ধরনের ছবি, এবং যেখানে ইতিহাস কথা বলে। ইতিহাসের অনেকগুলো ঘাত প্রতিঘাত থাকে, ইতিহাসের অনেক বিস্তার আছে, অনেক ব্যাখ্যা আছে, এক একটা ইতিহাসের অনেক রকমের মতবাদ আছে। যেমন আওরঙ্গজেব যেমন তার ভাইদেরকে হত্যা করে দিল্লির মসনদে বসেছিলেন, তেমন কিন্তু সাম্ভাজিও তার ভাইয়ের সাথে যুদ্ধে লিপ্ত হয়েই কিন্তু রাজ্য পেয়েছিলেন। তো আলটিমেটলি এখানে কোনো শাসককে ছোট বা কোনো শাসককে বড় করে দেখার বিষয় নয়, বিষয়টা কোনো ধর্ম বা ধর্মকেন্দ্রিকও নয়। আমি যে বিষয়টা অনুভব করছি যে এটা অনেক বড় একটা রাজনীতিক লড়াই ছিল, একটা রাজনৈতিক যুদ্ধ। এও এর নিজের সাম্রাজ্যকে বাঁচাতে চাইছে, সেও নিজের সাম্রাজ্যকে বাঁচাতে চাইছে, যেটা আমাদের বাংলার সবচেয়ে পুরনো প্রবাদ বাক্য যে চাচা আপন প্রাণ বাঁচা। এখানে শুধু ধর্মের সুরসুরি দিয়ে লাভ নেই। আপনি যদি ধর্মের সুরসুরি দেন তাহলে ভাইদের মধ্যে অশান্তি হলো কেন, একে অপরের ভাইকে মেরে ফেললো কেন? ঔরঙ্গজেব যেখানে তার
নিজেকে মেরে ফেললো, বাবাকে সে গৃহবন্দী করে দিল সিংহাসন দখলের জন্য, তারা তো সবাই একই ধর্মের লোক ছিল। আবার সম্ভাজি যাকে কারাবন্দী করে রাখা হলো, যেখানে শিবাজির সাথে সম্ভাজির, এটা আমরা ইতিহাসে পাই, শিবাজির সাথে সম্ভাজির খুব একটা বনিবনা হতো না, কিন্তু সম্ভাজি যোগ্য শাসক ছিল, এটা শিবাজি জানতেন, বুঝতেন। তো কিন্তু সম্ভাজিকে তিনি অতটা গুরুত্ব দিতেন না। কিন্তু শিবাজি মারা যাওয়ার পর যখন শিবাজির বড় ছেলেকে, এই শিবাজির আরেক ছেলেকে যখন, রাজারামকে যখন সিংহাসন দিয়ে দেওয়া হলো, তখন সম্ভাজি কিন্তু অন্য একটা দুর্গে বন্দী ছিল। সেই বন্দী কিন্তু তাকে করে দিয়েছিল তার নিজের বাবাই বা নিজের বাড়ির লোকই। তো এক্স্যাক্টলি সেখান থেকে কিন্তু সম্ভাজি উঠে এসে তার ভাইকে সরিয়ে সেই রাজ্য নিয়ে নেয়। তো তারা তো হিন্দু ছিল, তো এখানে হিন্দু বা মুসলমান ধর্মের ব্যাপারটা আসছে না। তো এই সিনেমাটাকে কখনো এইরকম রিলিজিয়াস সেন্টিমেন্ট বা রিলিজিয়াস সুরসুরি হিসেবে বা হিংস্রতা হিসেবে দেখতে যাবেন না। ছবিটা একটা ইতিহাসের জল জ্যান্ত প্রেজেন্টেশন, এবং দুর্ধর্ষ অভিনয় করেছে বেনেত কুমার, দুর্ধর্ষ অভিনয় করেছে অক্ষয় খান্না এবং ভিকি কৌশল ছাড়া তো কোনো কথাই হবে না। ভিকি কৌশল প্রত্যেকটা ছবিতে নিজেকে নতুন নতুন করে মেলে ধরছে। ছাওয়ার ভিকি কৌশলকে দেখতে গিয়ে ছবির শেষে আমি বেরিয়ে এসে ভিকি কৌশলের মাসানের সেই বিখ্যাত ওই শ্মশানের দৃশ্যটা আমার এখনো মনে পড়ে, যে সেই যে সরল সাদাসিধা মুখটা ছিল, সেই মুখটা আজকে কতটা ভয়ানক ভয়ানক চরিত্রগুলো করে যাচ্ছে। এবং এটা তো ঘটনা, ভারতবর্ষের যে কজন স্টার কিডস রয়েছে তার মধ্যে প্রথমেই একদম নাম ছিল রণবীর কাপুরের, যে স্টার কিডস হয়েও তার নিজের একটা সাম্রাজ্য তৈরি করেছিল। হয়তো ভিকি কৌশল স্টার কিডস নয়, কিন্তু ভিকি কৌশলও ফিল্ম কিডস, মানে ফিল্ম ফ্যামিলি কিডস, কারণ তার বাবা শ্যাম কৌশল ছিল বলিউডের নাম্বার 1 ফাইট মাস্টার এবং এখনো নাম্বার 1 অ্যাকশন ডিরেক্টর। তো এক্স্যাক্টলি শ্যাম কৌশলের ছেলে হিসেবে বা ক্যাটরিনা কাইফের হাজব্যান্ড হিসেবে ভিকি কৌশল কোথাও সবাইকে ছাপিয়ে বেরিয়ে যাচ্ছে। তার স্ত্রীও এবার তার ধারে কাছে আসতে পারছে না, যেটা আমরা ঐশ্বরিয়া এবং অভিষেক বচ্চনের ক্ষেত্রে বারবার একটা দোদুল্যমানতা দেখি, যেখানে ঐশ্বরিয়ার পপুলারিটি এবং অমিতাভ বচ্চনের পপুলারিটির কাছে অভিষেক বচ্চন ঝুঁকে যায়, সেখানে কিন্তু ভিকি কৌশলকে কোনোভাবেই ক্যাটরিনার পপুলারিটি ছাপাতে পারছে না, কারণ ভিকি কৌশল নিজে একটা যুগ সৃষ্টি করতে যাচ্ছে। এবং আগামী দিন ভিকি কৌশল কোথাও বলিউডের অন্যতম বড় সুপারস্টার হতে চলেছে, এবং সুপারস্টার হতে চলেছে না, সুপারস্টারের জন্ম হয়তো এই ছাওয়া থেকেই হলো ভিকি কৌশলের। তো অবশ্যই ছাওয়ার আরও আপডেট নিয়ে আসবো। ছাওয়া নিয়ে অনেক কাহিনী আছে, ওই যে বললাম ভিকি কৌশলকে কিন্তু ওই বেঁধে রাখার দৃশ্যটার জন্য সারা রাত সত্যি সত্যিই বেঁধে রাখা হয়েছিল। লক্ষ্মণ উটেকার তাকে বেঁধে রেখে দিয়েছিল, না হলে ওর মধ্যে ওই ফিলিংস, অনুভূতিগুলো আসতো না। এবং অক্ষয় খান্নাকে প্রচণ্ড হিংস্রতার পরিচয় দিতে হয়েছিল অন ফ্লোর, সেসব সমস্ত কাহিনী নিয়ে আসবো। জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।